ধরে নিন আপনার 3 জন বন্ধুর মধ্যে একটা ডিল হলো। তোদের মধ্যে একজনকে কেউ মারতে এলে আমরা দুজন সঙ্গে সঙ্গে পাশে দাঁড়াবো। সবাই হাত মিলিয়েও সেই কথা দিল, সবার সামনে কাগজের সইও হলো, কিন্তু যেদিন সত্যি একজন মার খেলো বাকি দুজন দূরে দাঁড়িয়ে থেকে মজা দেখলো, কেউ এগোলো না, এমনকি একটা প্রতিবাদের কথাও বললো না। আর তখনই রিয়েলাইজেশন হলো আপনার যে এই বন্ধুত্বটা শুধু ছিল কাগজে কলমে, রিয়েল লাইফে এর কোনো দাম নেই। ঠিক এই ছবিটাই এখন দেখা যাচ্ছে তুর্কি, সৌদি আরবিয়া ও পাকিস্তানের এই তথাকথিত আরব ন্যাটোতে। এক সপ্তাহ আগে আফগানিস্তানের দিক থেকে পাকিস্তানের ওপর এমন হামলা হয়েছিল যে একের পর এক চেকপোস্ট উড়ে যায়। ডুরান্ট লাইনের আশেপাশে বেশ কিছু পোস্ট পাকিস্তানি আর্মিকে ছেড়ে সরে যেতে হয়। তারপর 4 দিন আগে আরেকটা ঘটনা, তুর্কির অস্ত্র বোঝায় একটা জাহাজ আফ্রিকার দিকে যাচ্ছিল, মাঝ সমুদ্রে পাইরেটস সেটাকে দখল করে সোমালিয়ার দিকে নিয়ে যায়। আজ 5 দিন হয়ে গেল, কিন্তু তুর্কি এখনো সেই জাহাজটাকে উদ্ধার করতে পারেনি। জাহাজ এখনো সোমালিয়ার জলদস্যুদের হাতেই। তারা কয়েক মিলিয়ন ডলার র্যানসাম চাইছে, টাকা না দিলে জাহাজে থাকা অস্ত্রগুলিকে মার্কেটে বিক্রি করে দেওয়ার হুমকিও দিয়েছে। এই নিয়ে একটা ডিটেইলড ভিডিও আমি আমার চ্যানেলে এনেছি, আপনারা ওপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটিকে দেখে নিতে পারেন। আর আজ মাত্র কয়েক ঘন্টা আগে সৌদি আরবিয়ার একটা বিশাল অয়েল ট্যাঙ্কার রেড সি দিয়ে যাওয়ার সময় ইয়েমেনের হাউতি বিদ্রোহীরা সেটার উপর ভয়ঙ্কর অ্যাটাক চালায়। তারা শুধু অ্যাটাক করেই থামেনি, হাউতিস এবার স্টেটমেন্ট দিয়েছে যে এই মক্কা প্যাক্ট বা জোটের তুর্কি, সৌদি আরবিয়া আর পাকিস্তান যার যত ক্ষমতা আছে এসে দেখাক যে আমাদের কি করতে পারে। আর যদি এই দেশগুলির মধ্যে কেউ সৌদি আরবিয়াকে বাঁচাতে আসে তার সঙ্গেও একই পরিণতি হবে। এখন এটাকে আর কোনো ওয়ার্নিং বলা যায় না, এটা মুখের ওপর ওদেরকে ওপেন চ্যালেঞ্জ করলো। এখন স্বাভাবিকভাবেই আপনার মনে হবে এত বড় হিউমিলেশনের পর এই আরব ন্যাটো তো এবার ফেটে পড়ার কথা। পাকিস্তান যুদ্ধজাহাজ পাঠাবে, তুর্কি মিলিটারি রেডি করবে, সৌদি আরবিয়া অ্যাকশনও নেবে। কারণ এই জোট বানানোর সময় বড় বড় করে বলা হয়েছিল এক দেশের ওপর হামলা মানে সবার ওপর হামলা। সহজ করে বলি, যদি ইন্ডিয়া পাকিস্তানের ওপর অ্যাটাক করে তাহলে এই এগ্রিমেন্ট অনুযায়ী সৌদি আরবিয়া, তুর্কি আর পাকিস্তান 3 জন মিলে ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াবে। আর এইসব শুধু স্পিচে বলা হয়নি, কাগজে লিখে সই করানো হয়েছে। তুর্কির প্রেসিডেন্ট এরদোগান সেই ডকুমেন্টে ওয়ার্ল্ড মিডিয়ার সামনে সাইন করেছেন। তারপর সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সাইন করেছেন। পাকিস্তানের পক্ষ থেকেও শাহবাজ শরীফ এর উপস্থিতিতে আসিম মুনির সিগনেচার করেছেন। মানে লোকের সামনে যা যা দেখানোর সবকিছু দেখানো হয়েছে, কিন্তু ক্রাইসিস যখন সত্যি সত্যি এলো তখন এরা হাওয়া। তুর্কির জাহাজ পাইরেটস নিয়ে গেল, কোনো জয়েন্ট স্টেটমেন্ট নেই। পাকিস্তানের চেকপোস্টে অ্যাটাক হলো, জয়েন্ট স্টেটমেন্টও নেই। আজ সৌদি ট্যাঙ্কারের উপর হাউতিস অ্যাটাক করলো, তারপর 3 দেশকেই হুমকি দিল, তারপরেও কোনো জয়েন্ট স্টেটমেন্ট নেই। অ্যাটাক করা তো দূরের কথা, 3টে দেশ মিলে একটা কমন স্টেটমেন্ট দেওয়ার সাহসও এখনো দেখাতে পারেনি। আর ওদিকে হাউতিস বলছে যে এটা কেবলমাত্র শুরু, আগামী দিনে সৌদি আরবিয়ার জাহাজকে একটার পর একটা টার্গেট করা হবে, তারা তারপরেও থামবে না। আর এত কিছু শোনার পরেও ইন্ডিয়াকে হুমকি দেওয়ায় পাকিস্তান মুখে কুলুপ পেটে রয়েছে। কারণ পাকিস্তান খুব ভালো করেই জানে হাউতিসকে বেশি হিরোগিরি দেখাতে গেলে পরে নিজের জাহাজই বিপদে পড়বে। পাকিস্তানের শিপসও তো এই রিজিয়নে সি রুট দিয়ে চলাচল করে। একবার যদি পাকিস্তানি ফ্ল্যাগ দেখেই অ্যাটাক শুরু হয়ে যায় তখন আরব নাটো এসে বাঁচাবে তো? এই প্রশ্নের উত্তরটা পাকিস্তান নিজেও জানে, তাই এখন লেজ গুটিয়ে চুপচাপ বসে আছে, মুখ দিয়ে একটা আওয়াজও বের করছে না। এতেই বোঝা যায় যে এত প্রচার করা এই আরব নাটো কতটা হলো, কতটা ফেক। আগামী দিনে হেডলাইন আসবে যে অমুক দেশ যোগ দিতে চাইছে, অমুক দেশ ইন্টারেস্ট দেখাচ্ছে, আরেকটা দেশ বলছে আমরাও মেম্বার হব। কিন্তু মেম্বার বাড়লেই অ্যালায়েন্স শক্তিশালী হয় না। ক্রাইসিসের সময় কে পাশে দাঁড়ায় সেটাই আসল টেস্ট। এই পুরো সেটআপ অনেকটাই নিজের দেশের মানুষকে একটা ফলস কনফিডেন্স দেওয়ার চেষ্টা, যে দেখো আমরা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার, আমরা আমেরিকার উপর ডিপেন্ড করি না, আমাদের নিজস্ব সিকিউরিটি ব্লক আছে। কিন্তু বাস্তবে এরা নিজেদের জনগণদেরই এতটা বোকা বানাচ্ছে। আর যখন সত্যিই চাপ আসে তখন বড় বড় স্পিচ আর এইসব সাইন্ড ডকুমেন্ট কোথায় যায় সেটা চোখের সামনেই দেখা যাচ্ছে। আর এই ধরনের নাটক ইতিহাসও নতুন নয়। 1956 সালেও এরকম একটা অ্যালায়েন্স স্ট্রাকচার তৈরি হয়েছিল, সেটা 1980 পর্যন্ত বিভিন্নভাবে টিকেছিল। বরং সেই সময়কার ব্লক আজকের তুলনায় অনেক বেশি পাওয়ারফুল ছিল, ব্রিটেনও সেখানে ইনভলভ ছিল। তারপরেও শেষ পর্যন্ত তার অবস্থা কি হয়েছিল সেটা আলাদা গল্প। কিভাবে সেই অ্যালায়েন্স ভেঙে পড়েছিল আর সেই সময় ইন্ডিয়া কিভাবে পুরো ইকুয়েশনটাকে ওলটপালট করে দিয়েছিল সেটা নিয়ে আলাদা ভিডিও বানাবো। শর্ট আপনাদের এটুকু বলছি যে 1955 সালে তুর্কি, ইরাক, ইরান, পাকিস্তান ও ব্রিটেনকে নিয়ে তৈরি হয়েছিল বাগদাদ প্যাক্ট। কিন্তু সদস্যদের স্বার্থ এক ছিল না, শক্তিশালী পার্মানেন্ট মিলিটারি স্ট্রাকচারও কিছু তৈরি হয়নি। 1958 ইরাকি রেভলিউশনের পর ইরাক বেরিয়ে যায়, পরে এটি সেন্টো নামে চলতে থাকে। তবে 1971 ইন্ডিয়া পাকিস্তান ওয়ার একটা বড় রিয়েলিটি চেক ছিল। সেন্টোতে থেকেও পাকিস্তান প্রত্যাশা মতো কালেকটিভ মিলিটারি প্রোটেকশন পায়নি। এরপর অ্যালায়েন্সের বিশ্বাসযোগ্যতা আরও কমে যায়। শেষে ধাক্কা আসে 1989 ইরানিয়ান রেভলিউশনের পর। ইরান ও পাকিস্তান সরে গেলে তখন সেন্টো পুরোপুরিভাবে ভেঙে যায়। আর এই নিয়ে একটা বিস্তারিত ভিডিও আমি আমার চ্যানেলে আনবো, তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, এই ভিডিওটিকে লাইক করে একটা শেয়ার অবশ্যই করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে। ধন্যবাদ।